মাগো, আমার সারা তুমি কেন গেও? কাজ না কইরা ভাত খাইছস, এটা অন্যায় করছিস না বাজান? মামা আয় বাবা, আমার সাথে একটু আয়। মা, এবারে তো আমার কেউ ভালোবাসে না মা। একদিকে নিজের আপন মেয়েকে কি সুন্দর রাজরানীর মতো রাখে, নিজের মেয়ের জামাইকে সবসময় রাজার মতো রাখে, আর ওইদিকে তার সতীনের ছেলেটার উপর দিনের পর দিন অত্যাচার করে। এগুলো কি মেনে নেওয়া সম্ভব? আমাদের সব সম্পত্তি তুমি নিজের নামে লিখে নিয়ে আইছো? সৈকত, হ্যাঁ মা। বাবা তুই ভাত খাইতেছস? হ্যাঁ মা। সকালবেলা ওইটা কি কি কাজ করছস বাবা? মা, আমি তো কোনো কাজ কাম করি নাই। কেন বাপ, তোর নামে বইলা দিছিলাম সকালবেলা উইঠা কোনো কাজ না কইরা কিচ্ছু খাবি না, তাহলে ভাত খেতে বসলি কেন? আসলে মা, এই গতকালকে রাত্রেবেলা তো ঠিকঠাক খাইতে পারি নাই, এজন্য সকালে ঘুম থেকে উঠে ক্ষুধা লাগছে, তাই ভাবলাম দুইটা খাইয়া তারপর কাজে নাইমা পড়বো নি। কাজ না কইরা ভাত খাইছস, এটা অন্যায় করছিস না বাজান? মামা আয় বাবা, আমার সাথে একটু আয়। নীলা, একটা লাঠি নিয়ে আয় তো। মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি আর কোনোদিন খাবো না, কাজ না করে খাবো না। ভুল যেহেতু হয়েছে মামা তোর তো শাস্তি পাইতেই হবে, মারবো না? আরো করতে মনে থাকবো? হ্যাঁ মা, আমি জানি মা, তোমার কিছু না কয়ে যদি কোনো কিছু করে দিলে তুমি তুমি অনেক রাগ হও। মা, হয়েছে কি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছিলাম না, এর জন্য খাইছি। মা, আমার আর মাইরো না। এখন যদি তোরে আমি না মারি তোর কোনোদিন ওই কথা মনে থাকবো না, এখন মরলে সবসময় এই কথা তোর মনে থাকবো। মা, আমার মাইরো না মা, আমি কইছি তো আমি আর ভুল করবো না, আমার মাইরো না মা। মা, আমার আর মাইরো না মা, আমি কত দিতেছি, আর কোনোদিন তোমার কথার অবাধ্য হবো না, আমি আর কাজ না করে খাবো না মা, আমার আর মাইরো না, খুব ব্যথা লাগতেছে মা। হমা, এখনকার মতো তোরে মাফ করে দাও, অনেক কাজ করে আছে, আর কাজ যদি ও না করে কেনা করবো? অন গিয়ে কাজ কর, যদি আমার কথা মনে না থাকে আজকে কি মার খালি, ইয়ার দ্বিগুণ মার খাবি, যা। ধর, এই লাঠিটা যত্ন করে রাখা দিবি, আবার যদি উল্টা পাল্টা কিছু করে না ওরে কি যে মারবো আমি। আজকে আমার একদম ঠিক কাজ করছো, সারা জীবনের জন্য মনে থাকবো। চলো। তারপর তো শিক্ষা হয় না। মা, এবারে তো আমার কেউ ভালোবাসে না মা, কেউ ভালোবাসে না, আমি এই মনের বোঝা হয়ে গেছি। সামান্য কটা খাবারের জন্য আজকে ইচ্ছা মতো মারছে আমারে, আমি করে কইতেও মতে আমি নিজে সইতেও পারি না, ওকে নিয়ে এত যন্ত্রণা আমার আর সয় না, আমি আর সইতে পারি না। মাগো, আমার সারা তুমি কেন গেও? আমার দুঃখের কথা তো কেউ শোনে না, আমি এখন কি করবো কিছুই খাইতে পারি, কোনদিন চলে যাবো তাও যাইতে পারি না, তুমি কত আদর করে আমারে খাওয়াইতা। আমি যাই, আমার না থাকলে আমার উল্টা পাল্টা করবো। আমি যাই।
সৈকত ভাইয়া, কি হয়েছে তোমার? কান্না করছো কেন? না, কিচ্ছু হয় নাই। কিছু হয়নি মানে? আমার কাছে তুমি লুকোচ্ছ? আমি কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনেছি। আজকেও চাচি তোমাকে মারছে, তাই না? মারছি। আমি সকালবেলা কোনো কাজ না কইরা ভাত খাইছি। জানো, গতকালকে রাত্রেও ঠিকঠাক খাইতে দেয়, অল্প কয়টা খাবার দিছে। সকাল থেকে ঘুম থেকে উঠে দিয়ে অনেক ক্ষুধা লাগছে। ওই ক্ষুধা পেটে কাজ করতে পারতাম না, এই জন্য পান্তা ভাত ছিল, সেই পান্তা ভাত দিয়ে কয়টা আলু ভাজি দিয়ে ভাত খেতেছিলাম। আর সেই ইচ্ছা মতো মারলো আমারে। আচ্ছা ভাইয়া, তুমি সবকিছু মুখ বুঝে কেন সহ্য করো? কেন কোনো কিছুর প্রতিবাদ করো না? তুমি এই যে মুখ বুঝে সহ্য করো, তার জন্য সবাই তোমার সাথে এরকম অন্যায় অবিচার করে। কি প্রতিবাদ করবো আমি? আমার কি এর যোগ্যতা আছে? আমার কোনো যোগ্যতাই নাই তাকে মুই মুই তর্ক করে। আর তাছাড়া মা তো সন্তানরে একটু শাসন করে, কিন্তু জানো, আমার আপন মা কোনোদিন আমার লাগে এমন ব্যবহার করে নাই। আমার ঠিকঠাক খাইতে দিত, কিন্তু এই মা না আমারে খাইতেও দেয় না, আমার সাথে সবসময় খারাপ আচরণ করে। এই বাড়িতে যেমন ওদের অধিকার আছে, তোমারও কিন্তু অধিকার আছে। এটা কিন্তু তোমারও বাবার বাড়ি। তুমি যদি মুখ খুলে প্রতিবাদ করতে নাই পারো, সমস্যা নেই, কিন্তু আমি ওদের কাউকে ছাড়বো না। আমি ঠিকই প্রতিবাদ করব। না না, তুমি প্রতিবাদ করতে চাও না, তাহলে তোমার লগে উল্টা পাল্টা করবো, তোমারও মারবো। করুক, আমার সাথে যা ইচ্ছা করুক। আমাকে না বকা দিতে পারবে, কথা শোনাতে পারবে, কিন্তু আমার গায়ে হাত তোলার মতো এত বড় দুঃসাহস ওদের হয়নি। কারণ আমারও বাবা বেঁচে আছে। আমার সাথে যে যা ইচ্ছা করবে, আর আমার বাবা কি তাদের ছেড়ে দিবে? ছেড়ে দিবে না। বরঞ্চ আমি আমার বাবার কাছে যে ওদের নামে নালিশ করব। দাও, তোমার এইসব করতে হইব না। আসলে আমার কপালটাই খারাপ। আমি যে এতিম, এতিমকে কেউ ভালোবাসে না, কেউ ভালোবাসে না। আর তুমি সবসময় এরকম এতিম এতিম করো না তো। বাবা মা না চিরকাল কারোই বেঁচে থাকে না। তোমার বাবা মা মারা গেছে তো কি হয়েছে? এই সৎমা তোমাকে ভালোবাসে না তো কি হয়েছে? আমরা আছি তো। আমি তোমাকে ভালোবাসি, আমার বাবা তোমাকে ভালোবাসে, আমার পুরো পরিবার তোমাকে ভালোবাসে। আমিও আছি। আমিও হাল ছেড়ে দেওয়ার মতো মেয়ে না। আমি এর প্রতিবাদ করব, দেখছি কি করা যায়। মা, সৈকত ভাই থেকে বাতের প্লেটটা কাইরা নিছে, একদম ঠিক কাজ করছো। সাহস কত বড়! সাত সকালবেলা আমাকে কারো কাছে না জিগায় ভাত খাইতে বসে পড়ছে। হ, এই সতীনের ছেলেরে আমি তো এই বাড়ি থেকে বাইর করে দিতে চাই, কিন্তু তোর বাবার আমি কথা দিছিলাম যে ওর এই বাড়িতেই রাখবো। এর জন্য তো বাড়ি থেকে বাইর করতে পারি না। ওরে আমার একদম সহ্যই হয় না, আমারও একদমই সহ্য হয় না। আচ্ছা, জামাই বাবার যে দেখতেছি না, জামাই বাবা যে কো কি জানি, আমিও তো জানি না কই গেছে। আইসা বসছি মা, আইসা বসছি। ও তাই বাবাজি, এইটা হচ্ছে তোর মা, আর এইটা হচ্ছে আম্মা আপনার। আম্মা, ওই বাজারে গেছিলাম তো, তাই আপনাকে দুজনের লেগে দুইটা কাপড় আনছি। তো পছন্দ হয় নাকি? কাপড় তো অনেক পছন্দ হয়েছে, কিন্তু তুমি টাকা পাইছো কই? হ্যাঁ, তোমার কাছে তো কোনো টাকা পয়সা ছিল না, তুমি টাকা পেলে কই? আমি আম্মা মাঝে মাঝে টাকা পয়সা দিত না খরচের লেগে, ওই খরচ থেকে বাঁচায় রেখে আমি কাপড় দুটো কিনে আনছি। এটা কেমন কথা কইলা বাজান? তোমারে দিছি হাত খরচ, তুমি খরচ না কইরা আমগো দুইজনের লেগা শাড়ি কিনে নিয়ে আইছো। আম্মা, আমার তেমন কোনো হাত খরচ লাগে না, সেই জন্যে আমি গিয়ে আপনাকে লেগে কাপড়টা কিনে আন। আর তাছাড়া আমার আর আছে কিটা? আপনারা ছাড়া আমার তো কেউ নাই, আপনি তো আমার মা। দেখছস কত ভালো পোলা, আমগো কত খেয়াল রাখে, আমগরে ভালোবাসে। এমন পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার। আম্মা, ভাগ্য তো আমার যে এমন 7 জন্মে আপনাকে মতো মানুষ পাইছি। জামাই দেখছস কত ভালো, আমার লেগে শাড়ি নিয়ে আইছে। খবরদার জামাই লেগে কোনোদিন খারাপ ব্যবহার করবি না। না মা, আমি কেউ সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে পারি? বাহ বাহ চাচি, নিজের ছেলেকে নিয়ে আপনার কোনো মাথা ব্যথা নাই, আর অন্যদিকে পরের ছেলেকে নিয়ে কত মাথা মাথা। আমি পরের ছেলে? আম্মা, আমি পরের ছেলে? ইয়া আল্লাহ, আল্লাহ তুমি এই কথা শোনা আগে আমার মৃত্যু দিলে নাকি? আম্মা, আপনার সামনে এত বড় কথা বলে আপনি কিছু দেন না, চেঁচায় দেখতেছে। এই বদমাইশ মেয়ে, তুমি কি জানো সে আমার শুধু শাশুড়ি না, সে আমার আপন মায়ের চেয়ে অনেক কিছু। চুপ থাকেন আপনি। চাচি, তোমরা কি মানুষ
নাকি অমানুষ হয়ে গেছো? এই পাপড়ি, তুই এসব কি বলতাছস? আমরা অমানুষ হবো কেন? চাচি, তোমরা যদি অমানুষ নাই হও তাহলে নিজের ছেলেকে এভাবে কেউ না খাইয়ে রাখতে পারে? নিজের ছেলের সামনে থেকে খাবার থালা কেউ নিয়ে যেতে পারে? নিজের ছেলেকে দিনের পর দিন কেউ অত্যাচার করতে পারে? ও, আমি তো ভুলেই গেছিলাম, ওটা তো আবার তোমার নিজের ছেলে না, তোমার সৎ ছেলে, তাই তুমি এমন করতে পারো। মা দেখছো, সৈকত ভাই আমাকে সামনে কোনো কথাই বলতে পারে না, কিন্তু তোরে তোলে মায়ের কাছে ঠিকই বিচার দিছে। নীলা, থামো তুমি। আমাকে না কেউ কিছুই বলেনি, বরঞ্চ সৈকত যখন তার মায়ের কবরের সামনে গিয়ে কান্নাকাটি করে সবকিছু বলছিল, তখন আমি দূর থেকে দাঁড়িয়ে থেকে সব শুনেছি। একদিকে নিজের আপন মেয়েকে কি সুন্দর রাজরানীর মতো রাখে, নিজের মেয়ের জামাইকে সবসময় রাজার মতো রাখে, আর ওইদিকে তার সতীনের ছেলেটার উপর দিনের পর দিন অত্যাচার করে। এগুলো কি মেনে নেওয়া সম্ভব? কোনোভাবেই না। তোর এসব দেখে হিংসা লাগতেছে, তাই না? আর সৈকতের জন্য তোর এত দরদ লাগে কেন? দরদ কেন লাগে আম্মা বুঝতেছেন না? দরদ তাই হলো একটা শক্তি, অস্ত্র। এই অস্ত্র দিয়ে আপনাকে ঘায়েল করতেছে। খবরদার, আপনি কোনো কথা বলবেন না এই ব্যাপারে। আমার দরদ লাগে কেন জানেন? কারণ ওই মানুষটা আমার পর কেউ না, আমার আপন চাচাতো ভাই। যখন আপনারা সবাই মিলে তার উপর অত্যাচার করেন, এটা দেখে কোনো মানুষই এটা সহ্য করতে পারবে না, তাই আমার দরদ লাগে, খারাপ লাগে। এই শোন, তোর যদি এতই দরদ লাগে না, তুই দূরে যায় দেখাবি, আমাদের সামনে দেখাইতে আসবি না, কারণ আমাদের কোনো দরদ লাগে না। তোমাদের দরদ লাগলে লাগুক আর না লাগলে নেই। আজকের পর থেকে তোমরা যদি সৈকত ভাইয়ের সঙ্গে আর একটু খারাপ আচরণ করো না, তাহলে দেখবে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তুই কি আমার সাথে যুদ্ধ করতে চাস নাকি? হ্যাঁ, তুই এই সংসারে কোনোদিনও আবি না, আর আসলে আমার চেয়ে খারাপ আর কেউ হইব না। কিন্তু আপনারা আমাকে বোঝাতে হবে না, আমি সেটা অনেক আগেই বুঝে গেছি আপনি কতটা খারাপ মানুষ। শোন পাপড়ি, তোর এইসব কথা শোনার আমার সময় নাই। এই বাড়িতে যদি কোনো সময় আসস না, তোর ঝাঁটা দিয়ে বাইরে এই বাড়ি থেকে খেদামু। ঠিক আছে চাচি, আমিও দেখে নেব তুমি আমাকে কেমন করে ঝাঁটা পেটা করো। যাও যাও, পরে জানান দেবো। আম্মা, আপনি ওরে ঝাড়ু দিয়ে কি দেবেন? এরপরে যদি আসে আমি আমার জুতায় জ্বরে পিটাবো। হয়েছে তোমার, এসব বাদ দাও। তোমার জামাই এত সুন্দর একটা কাপড় নিয়ে আসছে, চল আমরা ভিতরে যে খুলে দেখি। চলো। আরে না না, তুমি কোনো চিন্তা করো না, তুমি আসো না বাসায়। হ্যাঁ হ্যাঁ, বাসায় আসলে সব কিছু সমাধান হবে। ঠিক আছে। বাবা, সৈকত ভাইয়ার উপর যে এত অত্যাচার হয়, তুমি কেন কিছু বলো না বলো তো? আমি কি বলবো বল? আমি তো কিছু বলতে পারি না, কারণ আমাদের সংসার থেকে ওদের সংসার আলাদা। আর তাছাড়া মা ছেলের উপর অত্যাচার করবে, এটা আমি এখানে কি বলবো বল? বাবা, মা ছেলের উপর শাসন করে ঠিক আছে, কিন্তু এটা কি শাসন? এটা তো অত্যাচার। একটা মানুষ যে কিনা ঠিক মতো খেতেও পারে না ওদের কথার কারণে, আজকে কি করছে জানো? নীলা আর চাচি মিলে সৈকত দা যখন খাবার খাচ্ছিল, তার সামনে থেকে খাবার প্লেটটা পর্যন্ত সরিয়ে নিয়েছে। এটা কি বাবা? এটা কি কোনো মানুষ কোনো মানুষের উপর করতে পারে? ওরা পারে। আমি তো তোকে নিষেধ করেছি ওই বাড়িতে যাসনি। আমি নিজেও বাড়িতে যাই না, কারণ কি জানিস? ওই মহিলা কাউকে সম্মান দিয়ে কথা বলতে পারে না। যাস তো বাড়িতে। বাবা, তুমি কিন্তু এইসব মুখ বুজে সহ্য করলেও আমি সহ্য করব না। কি করবি তাহলে? কিছু একটা করব বাবা। দেখো বাবা, নীলা তো চাচির আপন মেয়ে, কই নীলার সাথে তো চাচি এরকম করে না। নীলার স্বামী, সে তো এই বাড়িতে বসে বসে খায় ঘর জামাইয়ের মতো, তার সাথে তো এরকম করে না। শুধু সৈকত ভাইয়ের বেলায় এরকম করে কেন বাবা? সৈকত ভাইয়ের কি এই বাড়িতে কোনো অধিকার নেই? মারে, আসল কথা কি জানিস? তুই নীলার কথা বলছিস। নীলা তো তার আপন সন্তান, আর সৈকত তার আপন না। পিঠের চামড়া কখনো বুকে লাগে না, আর বুকের চামড়া কখনো পিঠে লাগে না। আসলে সৈকতের কপাল খারাপ। মাটা মারা গেল, বাবা মারা গেল, এখন তাকে দেখবে কে? সে তো অসহায় এতিমের মতো বাড়িতে থাকতে হবে, তাই না? বাবা, ওরা সব সময় ভাবে কি সৈকত ভাইয়ের কেউ নেই,
কিন্তু ওরা এটা ভুলে গেছে সৈকত ভাইয়ের জন্য আমি আছি, তুমি আছো, আমরা আছি। বাবা আমাদের একটা কিছু করতেই হবে। আচ্ছা ঠিক আছে, যা তুই ঘরে যা, আমি দেখছি ব্যাপারটা কি করা যায়। ঠিক আছে বাবা। কি যে করি এদেরকে নিয়ে। কি ব্যাপার এখানে এইভাবে বসে আছো? এখানে বসে বসে তোমার কথাই ভাবতেছি। মনে তো আজকাল কাছেই পাই না, খালি মার কাছে বসে থাকবো। এত মার কাছে বসে থাকলে আমারও তো একটু সময় দেওয়া লাগবে নাকি? বাবা এমন ভাবে বলতেছো যেন তুমি আমার কত ভালোবাসো। রাতের বেলা তোমার ভালোবাসা কই যায়? তখন তো মুখ ঘোরায় শুয়ে থাকো। আচ্ছা বোঝো না কেন? এই নানান চিন্তায় টেনশনে দৌড়াদৌড়ি করতে করতে শরীরটা দুর্বল হয়ে যায়। রাতে ঘুমায় পড়লে কখন যে ঘুমায় যাই ছুটের পাই না। হ্যাঁ হইছে, আর কল লাগবে না। আমি বসে বসে কি চিন্তা করতেছিল তাই কও। আচ্ছা সেই রেপে আমি ভাবতেছি একটা ব্যবসা বাণিজ্য করবো, বুঝছো? কিন্তু ব্যবসা বাণিজ্য করতে গেলে তো টাকা পয়সা দরকার। কিন্তু আমারে বুঝায় টুজায় কইলে হয়, যদি কিছু টাকা পয়সা দেয় তাইলে আমি একটা ব্যবসা বাণিজ্য করতাম। আরে এটা চিন্তা করার কি আছে? আমার তো তোমার অনেক ভালোবাসি, তুমি গিয়ে বললেই তো তোমার টাকা দিয়ে দিব। এই যে একটা কথা বলে বোকার মতো, আমি জানি মানুষ, আমি কি আমার কাছে এই কথা কইয়ার পারি? তুমি কইলে একটু গুরুত্ব দিব। আচ্ছা ঠিক আছে, আমি মার কাছে বলবো। কি রে নীলা, তোরা কি নিয়ে কথা বলতেছ? মা তেমন কিছু না, ওই তোমার জামাই বাড়িতে আজেরা বসে থাকে তো ওর আর কি ভাল লাগে না, তাই ও চিন্তা করতেছিল একটা কাজকর্ম করব, ব্যবসা বাণিজ্য আর কি। তা তো বেশ ভালো কথা জামাই বাবা, তুমি ব্যবসা করলে তো ভালোই হয়। চিন্তা ভাবনার কোনো কিছুই নেই, তুমি ব্যবসা শুরু করে দাও। আমার স্বাদ তো আছে অনেকদিন হলো, কিন্তু স্বাদ থাকলে কি স্বাদ নাই। তাই চিন্তা করতেছি এই চৌধুরী বাড়িতে ওই যে বিল্ডিং এর কাম চলতেছে, এটা রাজমিস্ত্রির সাথে যোগান দিলে কিছু টাকা পয়সা জমায় তারপরে একটা ব্যবসা বাণিজ্য দেবো। আর বাবাজি, তুমি হইলা আমার মেয়ের জামাই, আমার মেয়ের জামাই হইয়া তুমি রাজমিস্ত্রির কাম করবা, তোমার কি মান সম্মান থাকবো? আম্মা যার টাকা নাই তার আবার মান সম্মান। আচ্ছা থামো তো, আমি কথা বলতেছি। মা তোমার জামাইয়ের কাছে তো কোনো টাকা পয়সা নাই, তাই তোমার জামাই আমারে কইতেছিল তোমারে করার কথা। ওরা বলছিলাম আমি, ও যাতে নিজেই তোমারে বলে, ও আসলে লজ্জা পাইতেছিল। আচ্ছা বাবা, তুমি কোনো চিন্তাই করো না, উত্তরপাড়ার জমিটা বিক্রি কইরা আমি তোমার কিছু টাকা পয়সা দিব নে, সেই টাকা পয়সা নিয়ে তুমি ব্যবসা শুরু করে দিও। আচ্ছা ঠিক আছে আম্মা। আম্মা আপনি যে আমার কি অনেক কলিজার ধন, বুঝছে? মানে আমার নিজের মা হইলেও কিন্তু এরকম উপকারটা করতো, আর সেই জন্যই তো কি বাপ মা ছাইরে এসে আপনার কাছে পড়ে রয়েছি। বাবাজি, তুমি এমন করে কইতাছো কেন? নিজের মা মানে আমি তো তোমার মাই হই। হ্যাঁ মাই তো আপনি, আপনি আমার মা। আর মা হইলে আমি এতদিন হলে এই সংসারে পড়ে রয়েছি, এই সংসারের সব দায়িত্ব নিয়েছি। শোনেন আম্মা একটা কথা কই, ওই যে আপনার ভাসুর এর কিন্তু মতিগতি বেশি ভালো না, আর মাইয়া রে দেখি এই বাড়িতে পাঠায় কত লাগে, এবার দেখেন কোনো ঝামেলা পাকায় না, ওর আমার সাথে একই সাবধানে। মা আমিও কিছুদিন ধরে খেয়াল করতেছি, ওই পাপি আমাকে বাড়িতে এসে খুব মাতবরি করে। ও মাতবরি কতদিন করে সেটা আমি দেখে নেব। নীলা, আমার সাথে একটু আয় তো, একটা কাজ আছে। আরামের দিন দেখি, হ্যাঁ পরের গাছের কাঁঠাল আবার পরের মাথায় ভেঙ্গা খাই, এটা কি মজা কেউ বুঝবো না, খালি আমি বুঝতেছি। এই নাও বাজান তোমার ব্যবসার টাকা। আম্মা এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে, বুঝছেন? আমার আপন মা হয়েছে, জীবনেও এই টাকা আমার দিত না। আমি তো খালি আক্ষেপ করি, আল্লাহর কাছে আক্ষেপ করি আমি ওই জায়গায় কেন জন্ম নিলাম। আচ্ছা যাই হোক বাবা, আর কি ব্যবসা করবা সেটা কি সিদ্ধান্ত নিছো? হ্যাঁ আম্মা, ওই যে আমাকে বাজারের মধ্যে মোড়ের মধ্যে যে দোকানটা আছে ওই দোকানটাই আমি নিছি। আজকে অ্যাডভান্স করলে কালকে থেকে ব্যবসা শুরু করি। আর অ্যাডভান্স করা লাগবে না, তোর সাহস তো কম না? জামাই বাবাজির হাত থেকে টাকা নিয়ে গেছ আর লাল শাড়ি পইরা এই ঘরে। সৈকত,
তুই পাঞ্জাবি পরছিস কেন? আম্মা কিছুই বুঝতেছেন না? আমি কিন্তু কিছুটা হলে আন্দাজ করতেছি। আমার মনে হয় ওরা স্টিবলটা করে ফেলে। হ্যাঁ ভাইজান, আপনি একদম ঠিক ধরেছেন। আমরা দুজন বিয়ে করে এসেছি। তবে ইয়ে মানে মা, ওই কইতেছিলাম কি, আমি কিন্তু বিয়েটা করতে চাই। ওই ও জোর করে কাজী অফিসে নিয়ে আমরা বিয়েটা করে দিচ্ছি। এমন ভাগ করতেছ কিছুই বুঝতে পারো না। এখন তোমার ক্ষেতের থেকে মূলাটা টান দিয়ে তুলে নিয়ে গেছে, তুমি কিচ্ছু টের পাও না। এই বিয়া কি এত সহজ? হ্যাঁ, তোমার নিয়ে বিয়া করে হারাইলো আর তুমি কিছুই বুঝতে পারলে না। সৈকত, এই মাইয়া দাঁড়ে এই বাড়ি থেকে বাইর কর। এই তুই এখনো দাঁড়ায় আছিস কেন? বাইরে এই বাড়ি থেকে। জি না, আমাকে এই বাড়ি থেকে বের করা অত সহজ না। আপনার যেমন এই বাড়িতে অধিকার আছে, ঠিক তেমনি এই বাড়িতে অধিকার আমারও আছে। আমি এখন হলাম সৈকতের বউ। সৈকতের বউকে এই বাড়ি থেকে কেউ বের করে দেবে এই অধিকার কারণে। আম্মা, আমি আমার স্বামীকে নিয়ে ভিতরে যাচ্ছি। স্বামী যান, চলো। আম্মা কি হলো এটা? কি হলো এটা? প্রথম দিন এই ঘরে এসে খেল শুরু করে দিল। আমার এখন কি মনে হতে জানেন? প্রথম ভুল করছি আমার মায়ের গর্ভ জন্ম নিয়ে, দ্বিতীয় ভুল করছি এই বাড়িতে বিয়ে করে আয়। বাবাজি, তুমি চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাব। খালি রাতটা যাইতে দাও। তুমি তোমার ঘরে যাও। দুলা ভাই, বাজারে গেছিলেন নাকি? হ্যাঁ, দেখতেই তো পারতাছস। তুই তখন জিজ্ঞেস কে? না, জিজ্ঞেস করলাম আর কি। তা আপনি হাইটা কেন? না মানে দেখলাম অল্প একটু রাস্তা, এই জন্য ভিতর দিয়ে হাইটা রওনা দিছি। কে কিছু কবি? না, কইতাম আসলে কি, আপনার এই যে হাঁটা দেখতেছি না, আমি অবাক হয়ে যাইতেছি। তার কারণ হচ্ছে আপনার 10-7 রাস্তাও যদি ওই যাইতেন তাহলে রিক্সা নিয়ে যাইতেন, হঠাৎ করে হাইটা যাইতেছেন, মানে বিষয়টা ভালো, খুব চাপে আছেন মনে হয় না? পরিহাস করস? হ্যাঁ ফোন, সময় কিন্তু সবার এক যায় না, সময় আমারও পাল্টেব। আমার এখন দিন খারাপ যাইতেছে, এই জন্য ওই কি প্রিয়াও কইলাম না। একদম ঠিক কথা কইছেন, সময় কারো সমান যায় না। এতদিন আমার সৈকত ভাই সময় খারাপ ছিল, এখন সময় ভালো এসে পড়ছে। আপনাকে সময় ভালো ছিল, এখন খারাপ হয়ে গেছে গা। আসলে বিষয়টা হয়েছে কি, যেমন কর্ম করছেন তেমন ফল। যেমন কর্ম করছি মানে? আমি তো এই বাড়িতে আসার পর থেকে দায়িত্ব নিছি। এই যে বাজার, এই বাজারকে আমি নতুন করি রে। হ্যাঁ, এক সময় বেশি বেশি বাজার করছি, এখন যেমন পাই তেমন করি। এই এলো। এতদিন তো বাজার করছেন শাশুড়ি মন রক্ষাতে, আর তাছাড়া 10,000 টাকার বাজার করলে 3,000 টাকা আপনার পকেটে ঢুকছে। এখন কয় টাকা ঢুকছে তোলা ভাই? কয় টাকা ঢুকাইছেন পকেটে? হ্যাঁ, দুঃখের কথা আর কি কমো, উল্টারও 50 টাকা পড়ছি, তারপরেও হাইটা রওনা দিছি। রিক্সায় যেমন হেঁটে হাঁটাও বাসে নাই। আপনারা দেখে আমার খুব মায়া লাগতেছে। একটা কাম করেন তোলা ভাই, আমি 50 টাকা দিই, আমার হাইটা বাজারে যান, বাজার থেকে রিক্সা নিয়ে আবার বাড়িতে যান। এই হাইটা যাওয়ার দরকার নাই তোলা ভাই, একটু কষ্ট করে ওদিকে আবার রওনা দেন। হাইজামি করিস, হাইজামি করিস। ওই জীবনে আমি কোনোদিন কারোর থেকে টাকা নিয়ে চলি রে। হ্যাঁ, শাশুড়ি দিত, আর সে তো শাশুড়ি না, সে তো আমার আম্মা, মানে মায়ের মতো। তার থেকে নিলে আমার কোনো লজ্জা শরম হয় না, ঠিক আছে? পকেট থেকে আমার টাকা নিয়ে চলা লাগবে? এই তোর সাথে না আজেরিয়া কথা কইতে আমার ভালো লাগতেছে না, বুঝছিস? তোর সাথে আজেরিয়া কথা কইলে না ওই যে বেলা বেলা গড়াই যাবি নি। তুই তো আজেরিয়া থাকোস আর আজেরিয়া করোস, কাম কাজ নাই, এই জন্য কথা কইলে কথা শেষ হবো না। তুই যা, আমি যাই। দুলা ভাই, মাইন কাইছি ভাই পড়ছেন, সহজে উদ্ধার হইতে পারবেন না। এই বাড়িতে বসে বসে খাবেন? তুমি এটা কি করতেছো? হ্যাঁ, কি করছি বুঝতে পারছেন না? এই বাড়িতে বসে বসে খাওয়া একদমই চলবে না। আমার বাড়িতে আমি বসে খাই না শুয়ে খাই, সেটা কি তোমাকে কৈফিয়ত দিতে হবে? হ্যাঁ, আমাকে কৈফিয়ত দিতে হবে, কারণ এই বাড়ির বউ এখন হচ্ছে আমি, আর আমি যা বলবো আপনাদের তাই শুনতে হবে। ভাবি, তুমি কি কাজটা ঠিক করতেছো? মার এমনিতেই বয়স হইছে, আর তার মধ্যে তুমি মার সাথে এমন আচরণ করতেছো।
তুমি কি জানো না বয়স্ক মানুষের সাথে কিরকম আচরণ করতে হয়? ও আচ্ছা, তাই নাকি? তুমি আমাকে শেখাবে কার সঙ্গে কেমন আচরণ করতে হয়? তুমি যদি আচরণ জানতে না, তাহলে কোনোদিন তোমার বড় ভাইয়ের সঙ্গে তুমি এরকম খারাপ আচরণ করতে না, তাকে দিনের পর দিন এরকম অত্যাচার করতে না, ছোট হয়ে বড়র সামনে থেকে খাবার থালা কেড়ে নিতে না, বড়র গায়ে হাত তুলতে না। তুমি আসছো আমাকে আচরণ শেখাতে। শোনো, ওনারে আমরা কাজের কথা বলতাম, কিন্তু উনি ঠিক মতো কাজ করতো না, আর এর জন্যই আমরা এরকম করতাম। উনি যদি ঠিক মতো কাজ করতো, আমাদের কি খারাপ ব্যবহার করা লাগতো? কেন, উনি কি এবারে কাজের লোক নাকি যে তোমরা দুই মা মেয়েতে মিলে তাকে কাজের হুকুম করবে? তুমি কি করো? তুমি আর তোমার জামাই তো এ বাড়িতে বসে বসে খাও, লজ্জা লাগে না তোমাদের? তুমি তো তোমার মার ঘাড়ে উঠে এসে বসেছো, আবার তোমার স্বামীকেও সাথে সাথে নিয়ে আসছো। তোমার মতো মেয়ের লজ্জা থাকা উচিত। মা, তুমি এখনো চুপ করে থাকবা? দেখো না আমারে কি সব বলতেছে। দেখ বাপরি, তুই কিন্তু অনেক বাড়াবাড়ি করতেছ। এত বাড়াবাড়ি কিন্তু আমার পছন্দ না। শুনেন মা, এখন কিন্তু আমি আর আপনার ভাস্তি না যে যখন খুশি তখন আপনি আমার গায়ে হাত তুলবেন। এখন হলাম এই বাড়ির বউ, আমি আপনার ছেলের বউ। আপনি আমার সঙ্গে চাইলেও খারাপ আচরণ করতে পারবেন না। আর এখন থেকে এই বাড়িতে আমি যা বলবো ঠিক তাইতেই হবে। এই সংসারটা আমার, আমি কি তোর কথায় চলবো? এতদিন এই সংসারটা আপনার ছিল, এখন এই সংসারটা আমার। আমি এই বাড়ির বউ, আর আমি যা বলবো তাই হবে। আরে দাঁড়িয়ে আছেন কেন? যান, গিয়ে কাজে হাত লাগান। আর এখন থেকে আমি আরাম করব, আপনার ছেলেকেও আরামে রাখবো। না না, আমি কোনো কাজ করতে পারবো না, সমস্ত কাজ তুই করবি। তা তো হবে না মা, আমি আপনাকে তো আগেই বলেছি আমি যা বলবো তাই হবে। যান, গিয়ে কাজ করেন। আরে এই মহারানী ভিক্টোরিয়া, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আপনাকে কি নতুন করে বলতে হবে? যা, গিয়ে কাজে হাত লাগা। যা, কলপারে যা। আমি কোনো কাজ করতে পারবো না। কাজ করতে পারবি না? তোকে তো কাজ করতেই হবে। আর শুন, আমি কিন্তু অলরেডি তোর স্বামীকে কাজে পাঠিয়ে দিয়েছি, একটা কাজে লাগিয়েও দিয়েছি। যা, সে আসার আগে আগে তুই বাকি কাজগুলো সেরে নে। যা যা মা, যা। আর এই যে আপনি দাঁড়িয়েছেন কেন? যান, যে রান্না বান্না সব শেষ করেন। আর একটু যদি ভুল হয় না, খাবারে যদি লবণ কম হয়, তেল বেশি হয়, তারপর আপনার খবর আছে। যান। আমি রান্না করতে পারবো না। পারবেন না মানে? আপনিও রান্না করবেন, আপনার ঘাড়ও রান্না করবেন। যান, রান্না করেন। এটা কিন্তু ঠিক না। এটাই ঠিক, রান্না করেন। আমার জীবনকে আমি প্লেট বাটি ধুইছি, জীবন তো পানির গ্লাসটাও বড়াই খাইনি। ডাইনি ডাই শাসাতে পারে নাই, কামে লাগাই দিছে। এই কামের বয়ে তো আমি আমার শ্বশুর বাড়ি। হাই 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 হাই, তুমি এটা কি করতেছো? হ্যাঁ, কি করতেছি দেখতেছো না? আমি বান্দেগিরি করতেছি। আমি জীবনে পানির গ্লাসটা বড়াই খাইছি, সেই ডাইনি আসার পর থেকে আমার এই যে এত কাম করাইতেছে। হাই হাই রে, এই দিনটাও দেখা লাগলো। শুধু তাই না, রান্নাঘরে যায় দাও, মাও কাম করতেছে, রান্না করতেছে। কি? হাই রে হাই, এত বড় বদমাইশ এই মেয়ে। হ্যাঁ, ভাবছিলাম মনে হয় খালি আমারই কাম ধরাই দিছে, তোমারে সহ আমারও সহ কাম ধরাই দিছে রে। ও তো এই সংসারটারে শেষ করে দিব, ও সম্পত্তির লেগে এরকম করতেছে, বুঝছো? আচ্ছা যাই হোক, আমার সব বোঝা শেষ। চলো আমরা এখান থেকে যাই গিয়া, আমাকে আর এখানে থেকে কোনো কাম নাই। জায়গা মানে? এই তুমি কি কইতেছো? আমরা যদি এই বাড়ি থেকে এখন চলে যাই, তাহলে তুমি বুঝতেছো না কি হইব? ওই ডাইনিরা আমাকে পুরা সম্পত্তি একাই নিয়ে নিব, আর আমার মার কি হইব? হাই হাই, আমি তো এটা চিন্তা করি নাই। না না, যাও যাইব না, যত কষ্ট হোক এখানে আইক্রিয়া ধরে থাকা লাগবো, বুঝছো? এমন ঘটনা হয়েছে, আর তো পারতেছি না। আমি কষ্ট করি ঠিক আছে, তোমার কষ্ট তো আমি সহ্য করে পারতেছি না, আমার কষ্ট তো আমি সহ্য করে পারতেছি না। কি আর করবো? কিছু করার আছে? কপালে এখন যা আছে তাই সহ্য করা লাগবে। হয় করো, আর তো কিছু করার নাই, সহ্যই করো। ওই যে কথায় আছে না, ভালো কিছু পাইতে হইলে সহ্য করা লাগে আর কি। আচ্ছা বাদ দাও, তুমি না বাজারে গেছিলা, কি নিয়ে আইছো বাজার থেকে? আমার জন্য কিছু আনো নাই? তোমার লাগে কিছু আনলো সেই কপাল আছে আমার? যেই অর্ডার দিছে আর যেই টাকা দিছে, উল্টো আরো আমার 50 টাকা ভরা লাগছে। আর জানো, পুরো রাস্তা আমি পায়ে হেঁটে আইছি। আহারে,
জামা বাবাজি রাস্তাটা হাইটটা আইছে, রাস্তাটি ক্ষয় হয়ে গেল। জামা বাবাজি তুই মানে খুব চাপের মধ্যে আছো তাই না? বাজারে গেছিলাম মনে হয়, বড় বড় রুই মাছ, মুরগি, গরু মাংস এগুলো মনে হয় আনছো কিনা তাই না? আব্বা আপনি আমার চাচা শ্বশুর হয়ে আমার লগে মস্করা করেন। না মজা নেবো কেন, তুমি তো আমার যে মুরগির রান ছাড়া ভাত খেতে পারতাম না, গরু মাংস ছাড়া ভাত খেতে পারতাম না, এর লিগে কইলাম আর কি। এই যেমন আমার মাইয়া এই যে কষ্ট করতেছে, কাজ করতেছে, দেখা কিন্তু ভালোই লাগতেছে। কাকা সবকিছু তো আপনার মেয়ে পাপড়ির জন্যই হইতেছে। আইসে পর থেকে আমাকে জীবনটার একদম তামা তামা করে ফেলাইছে। আব্বা আপনি যাই না শুনে এই কামটা কেন করলেন? আরে আপনার মাইয়ার এই বাড়ির বউ করে পাঠাইলেন কেন? আর কি দুনিয়ায় কোনো পাত্র আসিল না? আমাকে সুখ মনে হয় আপনার পছন্দ হয় না, মানে সহ্যই হয় নাই। দিছেন একটা ঢুকায় পুরো সংসারটারে একদম নাচায় হালাইতেছে। নাচতে থাকো জামা বাবাজি, নাচার তোর নিষেধ নাই, নাচতে থাকো। নাচলে কি হয় জানো, শরীরটা ভালো থাকে। কাকা একটা কথা কই, আপনি আর আপনার মায়া যে পরিকল্পনা করছেন আমাগো বাড়ির সয় সম্পত্তি হাতানোর জন্য, সেই পরিকল্পনা আপনার জীবনেও সফল হইব না। তোর মুখে আর এর চেয়ে ভালো কি পামো ক? তুই তো তোর মায়ের মাইয়া, তোর মায় তো সারা জীবন আমাকে দেখতে পারে নাই, আমাকে লোক হিংসা করে গেছে। আমি আর কি কমু ক? আব্বা আমাকে দিয়ে কাম করাইতেছে ঠিক আছে, কিন্তু আমার মারে মানে আমার শাশুড়ি সে তোমার মাই, আমার মারে দিয়ে কাজ করাইতেছে, এটা কি ঠিক? কোন এটা কি ঠিক করতেছে? তোমার শাশুড়ির আর বয়সটাই কি হয়েছে বুঝো না? কাম করুক, কাম করলে শরীরটা ভালো থাকবো। শেষ বয়সে মনে করো যে হাসপাতালে দৌড়াদৌড়ি তো করতে হইব না। দেখছো দেখছো কেমনে করে কথা কইতেছে, একটু মায়া দয়াও নাই। আরে কইব না, কইবই তো, এরা তো পরিকল্পনা করে এখানে ঢুকছে, বুঝছো? ঠিক আছে তোমরা থাকো, দেখি আমার মাইয়াটা কি করতেছে। আর এই যে মা কাম কর, কাম করলে কিন্তু শরীর একটা ভালো থাকে। দেখছো শোনা, বিপদে বললে চামচি কেউ লাথি মারে। যাই হোক এত কথা বাদ দিয়ে তুমি বাজানের ভিতরে যাও, আমি প্লেট বাটি মাই যাইতেছি। আচ্ছা এতদিন পর তোর সংসারের লোকজনরে কাজ করতে দেখে আমার খুব ভালো লাগতেছে। কিন্তু তুই তো একা কাজ করতি, আজকে আমার খুব আনন্দ লাগতেছে, সবাই কাজ করতেছে। বাবা ঠিক না হয়ে এনারা যাবে কোথায়? তুমি তো জানো তোমার মেয়ের এতটাই জেদ, সে যেটা বলে সেটাই করে। এক্স্যাক্টলি, আমিও চাই ওদেরকে তুই এভাবে চাপের উপর রাখ, কারণ এতদিন সৈকত কথা বলতে পারেনি, আজকে তোর জন্য কথা বলতে পারছো। বাবা আমি যে এত কিছু করছি এটা সৈকতের একদমই ভালো লাগছে না, তারপরেও আমি সারাক্ষণ ওকে বোঝাচ্ছি যে আমি যা করছি ভালোর জন্য করছি। কেন সৈকত বাধা দিচ্ছিস কেন? ওকে করতে দে ইচ্ছে মতো কাজ, দেখ না সামনে খেল। শত হইলেও তারা তোমার পরিবারের মানুষ তাই না? তারা আমার সাথে যে ব্যবহার করার করুক তাতে আমার কোনো অসুবিধা নেই, কিন্তু তাগো লগেও যদি খারাপ আচরণ করে, তাগো দিয়ে যদি কাজ কাম করায়, আমার অনেক কষ্ট লাগে। আরে বাবা আমি পাপড়িকে বলছিলাম তোর মার সাথে এরকম একটু ব্যবহার করতে। তুই কি মনে করস তোর বোন জামাই ওরা কি তোরে ভালোবাসে? আর ওরা সুযোগ পাইলে তোদের সব কিছু লিখে নেবে নিজের নামে। হ্যাঁ বাবা আমিও না এসবই শুনছি, ওরা নাকি সুযোগ পেলে সৈকতের কাছ থেকে সব লিখে নেবে। যাক নিয়ে যাক, তা আমাকে সমস্যা কি? আমার কোনো সম্পত্তির দরকার নাই। আমি চাই আমার পরিবারের মানুষগুলো যদি একসাথে থাকে তাইলে আমার আনন্দ। এই সম্পত্তি নিয়ে তোমার কোনো কথা কইতে হইব না, আমার কোনো সম্পত্তি লাগবো না। বাবা তুমি ওকে একটু বোঝাও তো, আমি না ওকে নিয়ে আর পারি না, সবসময় বোঝাই কিন্তু কোনো কিছুই বোঝে না, নিজের ভালো পাগলেও বুঝে, ও মনে হয় তাও বোঝে না। সৈকত আমি বলি কি, আবেগে দুনিয়া চলে না বাবা, এখনো সময় আছে, পাপড়ি যা বলতেছে ওটা শুনো, নয়তো কপালে অনেক খারাপ। আচ্ছা ঠিক আছে, আমি বলি কি তুমি আর কয়েকটা দিন দেখো, তারপর যদি তোমার মা বোন ভালো না হয় দরকার হলে আমি নিজে পাল্টে ফেলবো, আমি আর ওনাদের সঙ্গে খারাপ আচরণ করবো না, কিন্তু প্লিজ আমাকে একটু সুযোগ দিয়ে দেখো তুমি। আচ্ছা ঠিক আছে, কিন্তু বেশি কাজ করে না, আমি তো কোনোদিন কাজ করতে দেই নাই, আমার কষ্ট লাগে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে মা আজকে আমি যাই, জামা বাবাজি যাই, কোনো সমস্যা হলে কিন্তু আমার জানাইস। আচ্ছা ভালো থাকো। এই কি হলো, তোমার মন খারাপ? আমি জানি তোমার অনেক মন খারাপ, কারণ তুমি মেনে নিতে পারছো না আমি তাদের সঙ্গে এরকম করছি,
কি করব বলো তো, আমিও চাই না এরকম করতে, আমারও খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। ওনাদেরকে যদি ঠিক করার হয় তাহলে এভাবেই করতে হবে। আর তুমি মন খারাপ করো না, দেখবে একদিন ওনারা ঠিকই ঠিক হয়ে গেছে। কখনো ভাবি নাই আমার সংসারে আমি কিনা বান্দি হয়ে থাকবো, এটা আমার ভাবতেই অবাক লাগে। আম্মা, আমি কি কোনোদিন চিন্তা করছিলাম যে এই সংসারে আমার এমন কুত্তার মতো খারাপ লাগবে? যেদিন থেকে এই বাড়িতে আইছে, আসার পর থেকে আমার দিয়ে যা ইচ্ছা তাই করাইতেছে। পারলে তো বাথরুমটা পরিষ্কার করায়। মা, আমি সব আর মানতে পারতেছি না। আজকে আমার কতগুলা কথা শুনাইলো, চাচা আমার অনেক কথা শুনাইছে। এখন আমি কি করবো? আমি তো কোনো উপায় খুঁজে পাইতাছি না। জামাই বাবাজি, তুমি একটা উপায় বাইর করো। উপায় একটা আমার কাছে আছে আম্মা, আপনি আবার কি মনে করেন কইলে? আমি আবার কি মনে করবো, তুমি উপায় বাইর করো। আম্মা, আমার তো মনে করেন যে পুরা বাড়াবাতে ছাই দিছে, আর পুরা আবাদ করা জমিটা মই দিয়া দিছে। কত সাদা লাভ ছিল, জমি বিক্রি করে টাকা দিবেন, সেই টাকায় দিয়ে ব্যবসা বাণিজ্য করবো। আমার তো সব আল্লাহ একদম মাটির সাথে মিশাই দিছে। তাই কইতেছি কি, আপনি এক কাম করেন, আব্বার যে সম্পত্তি আছে 3 ভাগে ভাগ করে দেন। 1 ভাগ সৈকতে দিয়ে দেন, 1 ভাগ আপনি নিজে রাখেন, আর 1 ভাগ নীলারে দিয়ে দেন। 3 ভাগ? 3 ভাগ করবো কেন? জীবনও তো আমি 3 ভাগ করবো না। ওই সৈকতে আমি কানা করি সম্পত্তিও দিব না। সম্পত্তি ভাগ হলে 2 ভাগ হইব, 1 ভাগ নীলা নিব, আর 1 ভাগ আমার নামে থাকবো। কিন্তু আম্মা, এইটা যদি করা যাইতো তাহলে তো আমার চেয়ে খুশি আর কেউ হইতো না। কিন্তু এটা এখন আর করতে পারবেন না। আগে পারতেন, সৈকত যখন একা ছিল তখন পারতেন, কিন্তু ডাইনিটা আইছে না, ডাইনিটা মনে করেন যে এক চুলে দিচ্ছে দিকে এবার দিব না। আর ওর পিছনে তোর বাপে আছে, মানে চাচা শ্বশুর, উনি মদত দিতেছে। পারবেন না আম্মা। ওর বাপে আর কয়দিন নজর দেব? যেদিন নজর থেকে সইয়া যাইব সেদিন গা মুরগি যেইভাবে জবাই করে না ওইভাবে জবাই করে দিব। মা, এসব খুন খারাপি করার দরকার নাই। তুমি এক কাজ করো, ওই যে তোমার জামাই যেটা কইলো, জমি জমা সব ভাগাভাগি করে দাও, তারপর ওরা ওদের মতো থাকবো আর আমরা আমাদের মতো সংসার আলাদা করে থাকবো। তাহলে জামাই বাবাজি, ভালো একটা উকিল দেখা জমি জমা ভাগ করার ব্যবস্থা করো। আমার পরিচিত একটা উকিল আছে, আমি কালকেই ওনার সাথে আলাপ করে কাগজপাতি সব ব্যবস্থা করে নিতেছি। আপনি খালি একটা সই করে দিলেন। ঠিক আছে। ঠিক আছে আম্মা। ওরা তো ঘুঘু দেখছে, ঘুঘুর ফাঁদ দেখে নাই। এইবার আমি পুরো ঘুঘুর ফাঁদ দেখেছিলাম, কথাটা মনে নেই। কি ব্যাপার, তুমি এখানে মন খারাপ করে বসে আছো কেন? আর কোথায় গিয়েছিলে? আমি যে সারা বাড়ি তোমাকে খুঁজলাম, কোথাও পেলাম না। আমি কোথায় গেছিলাম সেটা পরে কথা, আগে আমার এটা কত, তুমি যে মা বোনের সাথে খারাপ ব্যবহার করতেছো এই জিনিসটা তো আমার ভালো লাগতেছে না, আমার কিন্তু অনেক কষ্ট লাগতেছে। আমি জানি তোমার খারাপ লাগছে, কিন্তু আমার কিছু করার নেই। যখন এই মানুষগুলো একটা সময় তোমার সঙ্গে খারাপ আচরণ করেছে তখন আমার কেমন লেগেছিল, আর তখন তো তুমি ঠিকই মুখ বুজে সব সহ্য করেছিলে, তাহলে এখন কেন এত কথা বলছো? আরে তারপরেও আমার পরিবারের মানুষ না, আমার পরিবারের মানুষের সাথে কেউ খারাপ আচরণ করবে এটা আমার দেখতেই না খারাপ লাগে। তারা আমার সাথে খারাপ ব্যবহার করছে, তাতে আমার কোনো অসুবিধা নাই, একটু কষ্ট পাইছি। এই এতিমগুলোকে সবাই একটু এরকম খারাপ ব্যবহার করে, কিন্তু তুমি আমার বউ হয়ে যদি আমার পরিবারের মানুষের সাথে খারাপ আচরণ করো তাহলে মানুষে শুনলে কি করবো কত? আর তারপরেও আমার ভালো লাগে না বিষয়টা। আচ্ছা তুমি কেমন মানুষ বলো তো? প্রত্যেকটা মানুষ সারাক্ষণ তোমাকে চাকরের মতো খাটিয়েছে, এই বাড়ির ছেলে হওয়া সত্ত্বেও তোমাকে কেমন কামলার মতো কাজ করিয়েছে। তুমি সব ভুলে গেছো? তোমার সামনে থেকে খাবারটা পর্যন্ত কেড়ে নিয়ে গেছে। আমি না বুঝি না আল্লাহ তোমাকে কোন মাটি দিয়ে বানিয়েছে, এত কিছু করার পরেও তুমি তাদের সাপোর্ট করছো। আরে তোমার তো আগেই কইলাম, তারা আমার পরিবারের মানুষ, পরিবারের মানুষ আমার সাথে খারাপ আচরণ করলে কোনো অসুবিধা নাই, আমি তাগুলোকে খারাপ আচরণ করবো নাকি? শোনো, বাদ দাও না, এইসব করে লাভ নাই। আমার চাকরের মতো খাটাক আর যাই করুক, ওই আমার পরিবারের মানুষ তো আমি বুঝে নেবো, তাক তোমার কিছু বলতে হবে না। শোনো, আমি তোমাকে সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি,
আগে তোমাকে দিয়ে কে কি করাতো না করাতো ওটা আমার দেখার দরকার নেই। এখন আমি তোমার বউ, আমি যা বলবো সেটাই শেষ কথা। আমি এসব দেখতে পারবো না। আমার সামনে আমার স্বামীকে কেউ চাকরের মতো খাটাবে, খাবার প্লেট কেড়ে নিয়ে যাবে, এসব আমি হতে দিব না। আর একটা কথা বলে দিচ্ছি, যা হচ্ছে হতে দাও, কয়েকদিন পর দেখবে এর একদম টাইট হয়ে গেছে। আচ্ছা হয়েছে, এখন চলো, আসো খাবার খাবে, আসো। আরে মন খারাপ করে থেকো না, আসো তো, আসো। আম্মা, ওই যে কইছিলাম না আমার একটা উকিল আছে, আমি সেই উকিলকে দিয়ে পুরা দলিলটা একদম সাজাই লেখায় নিয়ে আসছি। এই যে দেখেন, উক্ত সম্পত্তি 3 ভাগে ভাগ করা হইলে উত্তরাধিকারী যারা আছে তারা 3 ভাগে সমান ভাগে ভাগ করে পাবে। সব ঠিক আছে, সুন্দর করে লিখে দিছে। আপনি এক কাজ করেন, তারপরে একটু পড়ে সই করে দেন। আরে বাবা, তুমি লেখা আনছো, আমার আবার পড়তে হইব কেন? আমি সই করে দিতেছি। দেন দেন, তাহলে সই করে দেন। এই তুমি এটা কেন নিলে কেন? হ্যাঁ, দাও আমার কাছে দাও, আমার সাইন করলে হয়ে যাবো। আম্মা পরে সাইন করবে, আগে আমি দেখি এটা কিসের দলিল। এই তুমি দলিলটা এভাবে টান দিয়ে নিলে কেন? হ্যাঁ, আপনি থামেন, আমি যা করছি আমাকে করতে দিন, আমাকে ভালো করে দলিলটা দেখতে দিন। এটার মধ্যে আবার দেখার কি আছে? এটা হলো দলিল, এই যত সম্পত্তি আছে সব 3 ভাগে ভাগ করা হইব। 1 ভাগ আমার থাকবো, আরেক ভাগ নীলার থাকবো, আরেক ভাগ সই করতে দিব। ও আচ্ছা, তার মানে এই সম্পত্তি 3 ভাগে ভাগ করা হচ্ছে, তাই তো? আচ্ছা, এই দলিলটা কে করে এনেছে শুনি? আমি অবশ্যই আমি করছি, আমি ছাড়া এই সংসারের দায়িত্ব কে পালন করবে? মা, আপনারা যাকে বিশ্বাস করছেন না, এই লোকটাই আসলে আপনাদেরকে ঠকাচ্ছে। এই তুমি চুপ করো, দেখছেন আম্মা কত বড় বেয়াদব, কিভাবে আপনার হাত থেকে দলিলটা টান দিয়ে নিল। আসলে ও চায় না যে এই সম্পত্তিটা ভালোই ভাগাভাগি হবে, সে একটা অশান্তি চাইতেছে। কি হইতেছে এই জায়গায়? কি হচ্ছে এই নাও দেখো, পড়ে দেখো। ও, তুমি তো আবার পড়তে পারো না। তোমার বোন জামাই সে সব সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য মাকে দিয়ে এখানে সাইন করাচ্ছিল। এই লোকটাকে না আমার আগেই সন্দেহ হয়েছিল, আমি তোমাকে বলেছিলাম না? আরে না, তুমি এসব কি কইতেছো? হ্যাঁ, আর ভাইজানরে আমি খুব ভালো করে চিনি, সে অনেক ভালো মানুষ, সে আমাকে কোনোদিন ঠকাবে না। দেখি কি হইছে। জামাই বাবা, আমাদের সব সম্পত্তি তুমি নিজের নামে লিখে নিয়ে আইছো? আম্মা আমি তো ঠিক বুঝতেছি না, দেখি তো। মানে আমি তো ঠিকঠাকই করে দিছিলাম, ওই উকিল মনে হয় ঝামেলা করছে আম্মা। মানে উকিলটা কইছি একটা, লিখে ফেলছে আরেকটা। অসুবিধা নাই, আমি ঠিক করে নিয়ে আসছি, যাবো আর আসবো, আপনারা থাকেন। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? কোথায় পালাচ্ছেন আপনি? আপনি ভেবেছেন আপনি একটার পর একটা চালাকি করে যাবেন, আর আমরা কি আপনার চালাকি ধরতে পারবো না? আপনি না ভালো মানুষের সুযোগ নিয়ে প্রত্যেকটা মানুষের সাথে চিট করতে যাচ্ছিলেন। এখন তোমরা কি করবে? তোমরা সিদ্ধান্ত নাও। জামাই বাবা, তোমার আমি এত বিশ্বাস করছি, আর তুমি এইভাবে আমায় ঠকাইলা। আমি জীবনে কল্পনাও করতে পারি নাই তুমি এইভাবে আমারে ঠকাইবা। আপনি যেমন আপনার ছেলেকে ঠকাতে যাচ্ছিলেন, ঠিক সেম ভাবে আপনার মেয়ের জামাইও আপনাকে ঠকাতে যাচ্ছিল। ও যে কথায় আছে না, যেমন কর্ম তেমন ফল, বুঝলেন তো? মা, তোমার জামাই তো বলছিল এই সম্পত্তি 3 ভাগ করব, কিন্তু ও যে সব নিজের নামে লিখে নিতেছে, এটা তো আমারও জানাই নাই। মা, আপনি না
কোনোদিন আসল ভালোবাসার মূল্য দিতে জানেননি। সব সময় হীরা রেখে আপনি কাচের পিছনে ছুটেছেন। এই যে আপনার ছেলে, আপনি জানেন তার না আপনাদের এই সম্পত্তির প্রতি কোনো লোভ নাই। আর এই যে আপনার মেয়ের জামাই, প্রত্যেকটা সময় চেয়েছে ছলে বলে কৌশলে আপনাদের এই সম্পত্তিকে কিভাবে গ্রাস করবে। প্রতিনিয়ত সেই প্ল্যান করে গেছে। ভাইজান, আমি আপনার একটা কথা কই, আপনি যে সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিতে চাইছিলেন, এতে আমরা কই থাকতাম কন্ত? আমাকে তো থাকানোর আর জায়গা নাই। এই যে মা তো রাস্তায় গিয়া পড়তো, তখন আপনাকে একটু মায়া লাগতো না? আমাকেও দুইজনের জায়গা হয়তো রাস্তায় কোনো জায়গায় থেকে যাইতাম, আমাকে অসুবিধা হইতো না, কিন্তু মা তো কোনো জায়গায় থাকতে পারতো না। তার তো ভালো জায়গায় থাকতে থাকতে অভ্যাস হয়ে গেছে, তাহলে শুধু শুধু কেন আপনি এমনটা করতে গেলেন? এই যে আপনার ছেলে হয়তো বা আপনার কাছে সৎ, সে কিন্তু আপনাদের কখনো সৎ মনে করেনি। সবসময় মনে করেছে আপনিই তার আপন মা। তার যখন কষ্ট হতো না, তার মায়ের কবরের সামনে যে সে কান্না করতো, কিন্তু কোনোদিন আপনাকে বুঝতে দেয়নি, আপনারা বুঝতে পারেননি। আপনারা সবসময় তাকে অত্যাচার করে গেছেন, অবহেলা করে গেছেন। কিন্তু এই মানুষটা কোনোদিন এই সম্পত্তিতে ভাগও বসাতে চায়নি, সবসময় চেয়েছে এই সম্পত্তি আপনারাই নিয়ে নেন। কিন্তু আপনারা কি করলেন? সবাই মিলে কি সুন্দর প্ল্যানিং করেছেন। এই সম্পত্তিটা যদি ভাগও করতেন, তাহলে কতটুকু সম্পত্তি পেতেন আপনারা মামে? বেশিরভাগ অংশই তো পেত আমার স্বামী। কিন্তু সে না কখনো নিজের কথা চিন্তা করেনি, আমাদের কথা চিন্তা করেনি যে আমাদের কি হবে, কোথায় থাকবো। সবসময় শুধু ভেবে গেছে আপনার কি হবে, আপনি কোথায় যে মাথা গুঁজবেন। আরে আপনি আপনার ছেলেকে ভালো না বেশে মূল্য দিয়েছেন কাকে? আপনার মেয়ের জামাইকে, যে কিনা আপনাকে সব সময় ঠকিয়ে গেছে। বাজার করতে গেলেও বাজারের টাকা চুরি করে নিজের পকেট ভারী করেছে। ভাগ্য ভালো দলিলটা এসে সময় মতো আমি দেখে নিয়েছিলাম, আর নয়তো সব সম্পত্তি সে তার নিজের নামে করে নিত। মা, আমি না এতক্ষণ ধরে ছোট মুখে অনেক বড় বড় কথা বলেছি। আমার যদি ভুল হয় তাহলে আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন। আর এখন আপনারা কি করবেন এই সিদ্ধান্ত একান্তই আপনাদের। তুমি একদম ঠিক কথা বলেছো মা। আমি আমার মেয়ের জামাইয়ের কথা বিশ্বাস করে আমার ছেলেকে আমি ধোঁকা দিয়েছিলাম। আমার ছেলেকে আমি আদর সোহাগ দেই নাই, আমি ওকে অবহেলা করে রাখছি। সৈকত বাবা, তুই আমারে মাফ করে দে। জামাই বাবা, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাবা। আজকে যে কাজটা করছি এটা আসলে কোনো মানুষের কাজ আছে। ভাইজান যে এত ভালো মানুষ আমি কোনো সময় তারে বুঝতে পারিনি। এই ভালো মানুষটার লাগে আমি দিনের পর দিন ধোঁকা দিয়ে গেছি। তার নামে আপনাদের কাছে উস্কানি দিছি যাতে আপনারা তারে অত্যাচার করেন। আমি অনেক বড় ভুল করে ফেলাইছি। আমার আর ক্ষমা চাওয়ার কোনো মুখ নাই। আমি আজকে আপনাদের বাড়ি ছেড়ে চলে যাব, পারলে আমার ক্ষমা করে দিয়ে। আপনাকে কোনো জায়গায় যাইতে হইব না। আরে এই সম্পত্তিতে আমার কোনো দরকার নেই। সম্পত্তির দরকার হতো তাহলে আমার আব্বা মরে যাওয়ার পর সম্পত্তি ভাগ করে। আমার সম্পত্তির উপরে কোনো লোভ নেই। আর তোমরা শুধু শুধু ভাইজানকে দোষারোপ করতেছো। হয়তো ভাইজান লোভে পড়ে গেছিল, লোভে পড়ে এই কাজটা করেছে। শোনো, তুমি সময় মতো দিয়েছো, ভাইজানের ভুলটা বুঝতে পারেছে। এখন বই কি কারো কোনো জায়গায় যাও না, সবাই এই জায়গায় থাক। আমি তো সম্পত্তি চাই না, আমি চাই একটু ভালোবাসা, সবাই মিলে একসাথে থাকবো। এটাই তো আমার চাওয়া। আমার তার কোনো কিছু চাওয়া নেই। আমি শুধু চাই একটু ভালোবাসা। সবাই থাকেন না এক জায়গায়, একসাথে বসে খাবো, একসাথে চলাফেরা করবো, সুখে দুঃখে সবাই সবার পাশে থাকবো। এটা কি আমরা পারি না করতে? পারি বাবা, তুই একদম ঠিক কথা বলছো। আমরা সবাই একসাথে আজকে থেকে থাকবো। জায়গা সম্পত্তি যা আছে সব তোমার নামেই থাক, ও আমারে দিতে হবে না। তাইলে আমরা কোনো যাওয়া লাগতেছে না, আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকবো।